হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ভারতের সংবিধান। তোমরা যারা WBSSC SLST, WBSSC গ্রুপ COD, RRB গ্রুপ ডি, WBP KP প্রভৃতি পরীক্ষাগুলো দেবে, তোমাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, ভারতের সংবিধান থেকে বেশ কয়েকটি ক্লাস আমাদের হয়ে গেছে। তোমরা যারা দেখোনি দেখে নিও, প্লেলিস্টে দেওয়া আছে। প্লেলিস্টে গিয়ে পরীক্ষার প্রস্তুতি বা কম্পিটিটিভ এক্সাম বলে যে প্লেলিস্টটা দেওয়া আছে সেখানে চেক করবে, তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের বিষয় শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে গৃহীত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে নিয়োগ করা হয়? রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে নিয়োগ করা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1953 সালে 22শে ডিসেম্বর। 1953 সালে 22শে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন নিয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এস রাধাকৃষ্ণন। এস রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন, মানে এস রাধাকৃষ্ণন ভারতের 2 নম্বর রাষ্ট্রপতি ছিলেন। আর জাকির হোসেন প্রথম মুসলমান রাষ্ট্রপতি ছিলেন, মনে রাখবে। মোহাম্মদ হিদায়তুল্লাহ যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন, মনে রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর এস রাধাকৃষ্ণন। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। গুলজারিলাল নন্দ, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই না চৌধুরী চরণ সিং। ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ। বন্ধুরা, তিনি দুবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, প্রথম জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর এবং দ্বিতীয়ত লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। চৌধুরী চরণ সিং কথা একটু বলে দিই। চৌধুরী চরণ সিং এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি একবারও সংসদ সভা করেননি। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন পাস করা হয় কত সালে? রাজ্য পুনর্গঠন আইন পাস করা হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস করা হয়। বর্তমানে ভারতের কয়টি অঙ্গরাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? বন্ধুরা, মনে রাখবে, ভারতের বর্তমানে 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। পরবর্তী প্রশ্ন, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় কোন সংশোধনী আইন দ্বারা? দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় কোন সংশোধনী আইন দ্বারা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1991 সালে 69তম সংবিধান সংশোধনী আইন দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। জ্ঞানী জৈল সিং, আর ভেঙ্কটরামন, নীলম সঞ্জীব রেড্ডি না প্রণব মুখার্জি। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি ছিলেন ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি। আর জ্ঞানী জৈল সিং ছিলেন প্রথম শিখ রাষ্ট্রপতি। আর ভেঙ্কটরামন ছিলেন সর্বাধিক বেশি বয়সের রাষ্ট্রপতি। আর প্রণব মুখার্জি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি, মনে রাখবে। ভারত কত সালে পর্তুগিজ উপনিবেশ গোয়া এবং দমন দ্বীপ দখল করে? এর প্রশ্নের সঠিক উত্তর 1961 সালে। কত সালে নাগাল্যান্ডকে স্বতন্ত্র রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? নাগাল্যান্ডকে কত সালে স্বতন্ত্র রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? 1962 সালে, মনে রাখবে। আগস্ট মাসে 1962 সালে এটি 13তম সংবিধান সংশোধনী দ্বারা হয়েছিল। সিকিম কত সালে ভারতের একটি অঙ্গরাজ্য রূপে অন্তর্ভুক্ত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1975 সালে। সিকিম 1975 সালে ভারতের অঙ্গরাজ্য রূপে অন্তর্ভুক্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে।
ভারতীয় পার্লামেন্টে অসম পুনর্গঠন বিল পাস হয় কত সালে? 1969 সালে। সঠিক উত্তর। জম্মু কাশ্মীর কত সালে ভারতবর্ষে যোগদান করে? বন্ধুরা মনে রাখবেন 1947 সালে 26 অক্টোবর। 1947 সালে 26শে অক্টোবর। বন্ধুরা মনে রাখবে জম্মু কাশ্মীর ভারত যখন স্বাধীন হয় তখন জম্মু কাশ্মীর ভারতের অংশ ছিল না। পরবর্তীকালে 1947 সালে 26 অক্টোবর যখন পাকিস্তান জম্মু কাশ্মীর আক্রমণ করে তখন জম্মু কাশ্মীর ভারতের কাছে সাহায্য চাইলে ভারত তখন একটা চুক্তিভিত্তিক সাহায্য করেছিল, যে চুক্তিটার মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অংশ হয়েছিল। পার্লামেন্ট কত সালে ভারতীয় নাগরিকতা আইন প্রণয়ন করে? ভারতীয় নাগরিকতা আইন পার্লামেন্ট কত সালে প্রণয়ন করে? 1955 সালে। ভারতীয় সংবিধানের কোন ধারাগুলো নাগরিকতা সম্পর্কে আলোচনা করে? নাগরিকতা, বন্ধুরা মনে রাখবে 5 থেকে 11 নম্বর ধারা নাগরিকতা নিয়ে আলোচনা করে। 5 থেকে 11 নম্বর ধারা। নিচের কোন কারণটির জন্য ভারতীয় নাগরিকতার অবসান ঘটতে পারে না? নিচের কোন কারণটির জন্য ভারতীয় নাগরিকতার অবসান ঘটতে পারে না? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনো ভারতীয় নাগরিক যদি কোনো কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকতা গ্রহণ করে তাহলে ভারতীয় নাগরিকতার অবসান ঘটতে পারে না। বন্ধুরা কমনওয়েলথভুক্ত দেশ বলতে সেই সমস্ত দেশ যেগুলো ব্রিটিশ উপনিবেশের আন্ডারে ছিল সেইগুলোকে কমনওয়েলথভুক্ত দেশ বলা হয়। সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের স্থায়ী অধিবাসীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগদানের ব্যবস্থা বর্ণিত আছে? সঠিক উত্তর হয়ে যাবে 16 নম্বর ধারায়। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। মৌলিক অধিকার রচনার ক্ষেত্রে ভারতীয় সংবিধান প্রণেতারা কোন দেশের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়েছিল? মৌলিক অধিকার রচনার ক্ষেত্রে সংবিধান প্রণেতারা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়েছিল। কোন ধারা বলে কেন্দ্রীয় আইন ও শাসন বিভাগ জরুরি অবস্থা চলাকালীন 19 নম্বর ধারার বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকে? 358 নম্বর ধারা। সঠিক উত্তর 358 নম্বর ধারা। কোন ধারা বলে রাষ্ট্রপতির আদেশে জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময়ে কোনো মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালতের কাছে আবেদন করা যায় না? এ প্রশ্নের সঠিক উত্তর 359 নম্বর ধারা। সংবিধানের কততম সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়? এ প্রশ্নের সঠিক উত্তর 44তম সংবিধান সংশোধনী দ্বারা। সম্পত্তির অধিকারটি বর্তমানে কততম ধারায় বা কত নম্বর ধারায় সাধারণ আইনগত অধিকার হিসাবে সংরক্ষিত আছে? 300 নম্বর ধারায়। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুসারে লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারে? সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারায় লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারে। সংবিধানের 28তম সংশোধনে মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা দেওয়া হয় কাকে? মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা হয় সংসদকে। মৌলিক অধিকারগুলো ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায়ে লিপিবদ্ধ আছে? 3য় অধ্যায়ে লিপিবদ্ধ আছে। মনে রাখবে 1976 সালে 42তম সংশোধনী আইনে সংযুক্ত মৌলিক কর্তব্যগুলো সংবিধানের কত নম্বর অধ্যায়ে লিপিবদ্ধ আছে? মৌলিক কর্তব্যগুলো সংবিধানের কত নম্বর অধ্যায়ে লিপিবদ্ধ আছে এটা মনে রাখলে হয়ে যাবে। 4র্থ ক মৌলিক কর্তব্য 4র্থ ক। আর 4র্থ অধ্যায়ে শুধু আছে ডিপিএসপি যার ব্যাপারে নির্দেশমূলক নীতি, সেটা আছে 4র্থ অধ্যায়ে। 4র্থের ক আছে মৌলিক কর্তব্য, আর 3য় অধ্যায়ে আছে তোমরা জানো মৌলিক অধিকার। বর্তমানে ভারতীয় সংবিধানে কয় প্রকার মৌলিক অধিকার সন্নিবিষ্ট আছে? 6 প্রকার মৌলিক অধিকার সন্নিবিষ্ট আছে, তোমরা সবাই জানো। সংবিধানের কত নম্বর ধারায় তফসিলি জাতি উপজাতিদের জন্য সরকারি চাকরি সংরক্ষণের বিশেষ উল্লেখ আছে? 16 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপ সাধন করা হয়েছে? অস্পৃশ্যতা বিলোপ সাধন 17 নম্বর ধারায়। অস্পৃশ্যতা বিলোপ সাধন করা হয়েছে 17 নম্বর ধারায়। কত সালে পার্লামেন্টে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন দ্য আনটাচেবল অফেন্স অ্যাক্ট পাস করা হয়? অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাস করা হয় 1955 সালে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে। কত সাল থেকে ভারত সরকার ভারতের বিশিষ্ট নাগরিকদের সম্মানিত করার জন্য ভারতরত্ন পদ্মভূষণ পদ্মশ্রী সম্মান বিতরণের ব্যবস্থা চালু করে? 1954 সাল থেকে এটা চালু হয়েছিল। বর্তমানে ভারতীয় নাগরিকদের স্বাধীনতার অধিকার কয়টি? স্বাধীনতার অধিকার 6টি। স্বাধীনতার অধিকারগুলো সংবিধানের কত নম্বর ধারায় সন্নিবিষ্ট আছে? 19 থেকে
22 নম্বর ধারা মনে রাখবে। ভারতের এখনো পর্যন্ত কতবার জরুরি অবস্থার দরুন স্বাধীনতার অধিকার উপর বিধিনিষেধ আরোপিত হয়? বন্ধুরা, এখনো পর্যন্ত 3 বার জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। নিবর্তনমূলক আটকে আইন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট কত সালে প্রণীত হয়? নিবর্তনমূলক আটকে আইন 1950 সালে প্রণীত হয়। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।